ট্রাম্পের গাজা দখলের বক্তব্যের বিরোধিতা যুক্তরাজ্য, ফ্রান্স, চীনের ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরাতে চেয়েছেন মার্কিন সাফাই পররাষ্ট্রমন্ত্রীর। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের পরিকল্পনায় আবারও ধাক্কা। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে প্রাথমিক স্থগিতাদেশ আদালতের, মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্টে। চীনের বিরুদ্ধে আবারও তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ। যুদ্ধ বিমান ও নৌযানের টহল ওড়ানো হয় নজরদারি বেলুন, সতর্ক অবস্থায় দ্বীপটির সেনারা। এবং চাকরি ও পরিকল্পিত শিল্পোন্নয়নের দাবিতে বেলজিয়ামের ব্রাসেলসে কারখানা কর্মীদের বিক্ষোভ। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত সার্বিয়ায়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থামছেই না। বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে চীন, রাশিয়া, ইরান ও তুরস্ক। এদিকে ট্রাম্পের পক্ষে সাফাই গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে গাজার ধ্বংসস্তূপ সরাতে চান ট্রাম্প। ফিলিস্তিনিদের স্থানান্তর করে গাজা দখলের প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন প্রস্তাবে সমালোচনার ঝড় উঠেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই তাদের ঘরে ফিরতে দিতে হবে। গাজার বর্তমান পরিস্থিতিকে সংকটপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ফিলিস্তিনিদেরকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে নিরাপদে বাস করা ও উন্নয়নের সুযোগ পেতে হবে। গাজার ফিলিস্তিনি জনগণকে জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করেছে ফ্রান্সও। ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার ওপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি বড় বাধা। গাজাকে ফিলিস্তিনিদের ভূমি আখ্যা দিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অঞ্চলটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ, যা স্পেন সমর্থন করে এবং ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির নিশ্চয়তা দিয়ে গাজা পাশাপাশি অবস্থানে থাকতে হবে। গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশা করে সব পক্ষই যুদ্ধবিরতি ও সংঘাত পরবর্তী শাসনকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে, যাতে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের বিষয়টিকে রাজনৈতিক সমাধানের সঠিক পথে ফিরিয়ে আনা যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া মনে করে মধ্যপ্রাচ্য সংকটের মীমাংসা কেবল দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ভিত্তিতেই সম্ভব। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সংস্থাটি বলেছে, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য বেআইনি ও ভয়ঙ্কর। জোরপূর্বক উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবেও আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার ব্যাখ্যা দাঁড় করিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প কেবল গাজার ধ্বংসস্তূপ সরাতে চান, আর তা করতে হলে উপত্যকাটির মানুষদের অন্য জায়গায় সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট কঠোর কোনো পদক্ষেপের কথা বোঝাননি বলেও দাবি করেন রুবিও। আর হোয়াইট হাউস বলেছে, গাজা দখলে নেওয়ার প্রস্তাবের অংশ হিসেবে উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সৌদি আরবের পর আরেক মিত্র দেশ তুরস্ক সফরে গেলেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। পরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও কুর্দি বিদ্রোহী ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এ সময় মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী এবং জঙ্গি গোষ্ঠী আইএস নির্মূলে সিরিয়াকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। এছাড়া সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়েও আলোচনা করেন তারা। এদিকে সিরিয়ায় অবস্থিত রুশ ঘাঁটির বিষয়ে তাহরির আল শামের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে মস্কো। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ানের সম্পর্ক বেশ পুরানো। বাশার আল আসাদের পতনের পর হায়াত তাহরির আল শাম ক্ষমতায় আসার পর থেকেই সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করেন এরদোয়ান। সিরিয়ায় নিজেদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে তুরস্ক। একই সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধান ও শীর্ষ কূটনীতিককে আলোচনার জন্য সিরিয়ায় পাঠায় আঙ্কারা। এবার সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরব সফর শেষে তুরস্কে সফরে গেছেন আহমেদ আল শারা।
স্থানীয় সময় মঙ্গলবার আঙ্কারায় দুই দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কুর্দি বিদ্রোহী ইস্যু নিয়ে আলোচনা করেন রিসেপ তাইপ এরদোয়ান ও আহমেদ আল শারা। মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডিফেন্স ফোর্স ও আইএস মোকাবিলায় শারাকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন এরদোয়ান। দামেস্কের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করার উপর জোর দেওয়ার পাশাপাশি এসডিএফকে নিরস্ত্র করার আহ্বান জানান শারা। দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন, যেখানে তুরস্ক সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। সিরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দেন এরদোয়ান। আরব দেশগুলোকে দামেস্কের নতুন সরকারকে সমর্থনের আহ্বান জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও আলোচনায় আসে। সিরীয় শরণার্থী প্রসঙ্গে এরদোয়ান জানান, দেশ স্থিতিশীল হলে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের হার বাড়বে। এদিকে সামরিক ঘাঁটি নিয়ে শিগগিরই রাশিয়া ও সিরিয়ার মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম তাস। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ জানান, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেই আলোচনায় উপস্থিত থাকতে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে। বুধবার এক ভিডিও বার্তায় এই শর্ত জুড়ে দেন তিনি। যদিও রাশিয়া বলছে ইউক্রেনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্রুত গতিতে আলোচনা চলছে। এদিনও ইউক্রেন জুড়ে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলাপে বসতে প্রস্তুত তিনি। যদি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর এই একটিমাত্র পথই খোলা থাকে, তবে দেশের স্বার্থে তাই করা হবে। এরপর বুধবার এক ভিডিও বার্তা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের উপস্থিতির শর্ত জুড়ে দেন জেলেনস্কি। সত্যি বলতে পুতিন একজন খুনি ও সন্ত্রাসী। মিত্ররা যদি মনে করে আমাদের কূটনৈতিক আলোচনায় বসা উচিত, তবে তাই সই। তবে সেখানে রাশিয়া ইউক্রেনের পাশাপাশি অবশ্যই মার্কিন এবং ইউরোপের প্রতিনিধিদের থাকতে হবে। পুতিনের সঙ্গে কথা বলার জন্য রাজি হওয়া এরই মধ্যে একটি আপোষের বিষয়। এদিকে জেলেনস্কির এমন শর্ত জুড়ে দেওয়ার পর মুখ খুলেছে রুশ প্রশাসনও। এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা পর্যায়ে আলোচনা চলছে। আপাতত এর বেশি কোনো তথ্য দেওয়া যাবে না বলেও জানান তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের আদেশ 14 দিনের জন্য স্থগিত করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দেয় বিতর্ক। তার এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের 14 দিনের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক ডেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। বিচারক দেবোরা বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRW এর অর্থায়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতের পর অভিবাসীদের ঢল ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে মেক্সিকো।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই একের পর এক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC সহ বেশ কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। প্রথম মেয়াদেও ট্রাম্প সংস্থাটিকে ইসরায়েল বিরোধী বলে অভিযোগ করে সংস্কারের দাবি জানিয়েছিলেন। ট্রাম্প UNHRCর সঙ্গে সম্পর্ক ছিন্নের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। এর আগের মেয়াদেও একই পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে UNRWA কে ইসরায়েল বিরোধী সংস্থা হিসেবে সমালোচনা করে আসছিলেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে তেল আবিবের চাপেই এর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউনেস্কো ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে বেশ কয়েকবার বিতর্কের সম্মুখীন হয়। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। এই পদক্ষেপের লক্ষ্য হল ফ্যান্টানিল সহ মাদক পাচার প্রতিরোধ করা। নিরাপত্তা জোরদারে এরই মধ্যে 18টি সীমান্ত শহরে সেনা মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করার পরই সেনা মোতায়েন করা হলো। যুক্তরাষ্ট্রে চীন এবং হংকং থেকে পোস্টাল পরিষেবা বাতিল করেছে ওয়াশিংটন। চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের পর এই খবর সামনে এলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কর্মীদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাব মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। চাকরি ছাড়লে দেওয়া হবে অর্থ। ট্রাম্পের পছন্দের ব্যক্তিদের বসানোর উদ্দেশ্য, বলছে গণমাধ্যম। আবারও নিজেদের আকাশ এবং জলসীমায় চীনা সামরিক বাহিনী অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার তাইওয়ানের চারপাশে চীনের 12টি যুদ্ধ বিমান ও 7টি নৌযান টহল দেয়। একই সঙ্গে ওড়ানো হয় কয়েকটি নজরদারি বেলুন। এগুলোর মধ্যে অন্তত 8টি যুদ্ধ বিমান দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে যুদ্ধ বিমান প্রস্তুত ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দেয় তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সামরিক তৎপরতা দিন দিন বাড়িয়েই চলেছে চীন। নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সেনারা। এ নিয়ে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে কয়েক গুণ। বুধবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনা সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। বুধবার সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এদিন ভোর 6টার দিকে চীনের অন্তত 12টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে টহল দেয় চীনা নৌবাহিনীর অন্তত 7টি অত্যাধুনিক নৌযান। সেই সঙ্গে দ্বীপটির চারপাশে ওড়ানো হয় কয়েকটি নজরদারি বেলুন। চীনা যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত 8টি দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে বলে দাবি করেছে তাইপে। চীনা বিমান ও নৌযানের উপস্থিতি টের পেয়ে নিজেদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রাখে তাইওয়ান। এর আগে গেল সপ্তাহে পরপর 2 দিন চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও রণতরী তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। কয়েকদিনের ব্যবধানে চীনা সামরিক বাহিনীর এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার। তাইওয়ানের আশপাশে নিয়মিতই টহল ও মহড়া চালিয়ে আসছে চীন। দ্বীপটির আকাশসীমায় বেজিংয়ের যুদ্ধবিমান ও রণতরীর অনুপ্রবেশ চলতি বছর আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। ভালো চাকরি, পরিকল্পিত শিল্প উন্নয়নের দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শিল্প কারখানার কয়েক হাজার কর্মী। যোগ দিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের আন্দোলনকারীরাও। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে সার্বিয়ার বেলগ্রেদেও। স্থানীয় সময় বুধবার বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্প কারখানার কয়েক হাজার কর্মী। এদিন শিল্পক্ষেত্রে ভালো চাকরি, জলবায়ু পরিবর্তন এবং উন্নত প্রযুক্তির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগের দাবি জানান তারা। এটি শুধু বেলজিয়ামের সমস্যা নয়, এটি পুরো ইউরোপ মহাদেশের সমস্যা, পশ্চিমাদের সমস্যা। ইউরোপে কাজের প্রতি আমাদের একটু শ্রদ্ধাশীল হওয়া উচিত, যাতে আমরা একটি নিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি। একই দিন সার্বিয়ার রাজধানী বেলগ্রেদে জড়ো হন দেশটির শত শত পেনশনভোগী। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন তারা। বলেন, সার্বিয়ার নিয়মকানুন শুধু কাগজেই সীমাবদ্ধ।
আমি এখানে এসেছি শিক্ষার্থীদের জন্য। তারা আমাদের যুব সমাজের জন্য রোল মডেল। তারা অনেক বিচক্ষণ। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বিষয়। আমার মনে হয় তারাই পরিবর্তন আনতে পারবে। গত বছর নভেম্বরে সার্বিয়ার দ্বিতীয় শহর নোভি সাদে রেলওয়ে স্টেশনে ছাদ ধসের ঘটনায় 15 জন নিহত হন। ওই দুর্ঘটনার পর থেকে শহর জুড়ে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং অবৈধ প্রভাবের কারণেই দুর্ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের তোপের মুখে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী। মৌসুমী সাথী, সময় সংবাদ। অর্থের বিনিময়ে সব কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। মঙ্গলবার সংস্থাটির এক মুখপাত্র জানায়, সিআইএর নতুন পরিচালক জন র্যাটক্লিফের লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দসই ব্যক্তিদের পদে বসানোর জন্যই দেওয়া হচ্ছে এই প্রস্তাব। ক্ষমতা গ্রহণের আগে থেকেই মার্কিন মন্ত্রিসভায় নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেয়ার পর প্রশাসনের প্রতিটি স্তরে কাছের মানুষদের বসাতে ভিন্ন পদক্ষেপও নিতে শুরু করেছেন তিনি। এবার অর্থের বিনিময়ে সব কর্মীদের চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটির এক মুখপাত্র জানান, সিআইএ এর নতুন পরিচালক জন র্যাটক্লিফের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আমলাতন্ত্র ছেঁটে ফেলা ও অনুগতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের লক্ষ্যে এরই মধ্যে হাজারো সরকারি কর্মীকে হয় বরখাস্ত নয়তো দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই ধারাবাহিকতায় সিআইএ কর্মীদেরও আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর আগে ৮ মাসের বেতন ভাতার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ২০ লাখের বেশি কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। সরকারের ব্যয় কমানো এবং প্রশাসনের আকার ছোট করার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে সরকারের $10,000 কোটি সাশ্রয় হবে। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দিল্লির বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি, দ্বিতীয়বার বসতে চায় মসনদে। হ্যাট্রিক জয়ের ব্যাপারে আশাবাদী আম আদমি পার্টি। সম্প্রতি যুক্তরাজ্যের জলসীমায় রাশিয়ার গুপ্তচর জাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে দেশটির নৌবাহিনী। রাশিয়ার গোপন অভিযান থেকে যুক্তরাজ্যের জলসীমা রক্ষা করার জন্য নিরাপত্তার ব্যবস্থা জোরদারও করা শুরু করেছে দেশটি। যুক্তরাজ্যের দাবি, নাশকতার উদ্দেশ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহে সমুদ্রতলে গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে ক্রেমলিন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বাল্টিক সাগরে যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া সহ আরও কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সন্দেহজনক গতিবিধির তীব্র উদ্বেগের মধ্যে এবার যুক্তরাজ্যের দাবিটি সামনে এলো। যুক্তরাজ্যের জলসীমায় রুশ গুপ্তচর জাহাজ ইয়ান্টার শনাক্তের পরপরই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সতর্ক বার্তা পাঠান। বলেন, রাশিয়া না বুঝলেও যুক্তরাজ্য রুশ কর্মকাণ্ড দেখতে পাচ্ছে। ইয়ান্টার নামে পরিচিত জাহাজটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা পরিচালনা করে বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে এটি সমুদ্র সংক্রান্ত গবেষণা করে থাকে। তবে পশ্চিমা কর্মকর্তাদের বিশ্বাস, ইয়ান্টার গভীর সমুদ্রে গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত হয়। ইয়ান্টার ইউরোপের দেশগুলোর কাছে সুপরিচিত একটি জাহাজ। সাধারণত তাদের নৌবাহিনী ইয়ান্টারকে পাহারা দিয়ে থাকে। তবে ইউরোপীয় জলসীমায় ইয়ান্টারের প্রবেশ এমন সময় হলো যখন বাল্টিক সাগরে সামরিক তৎপরতা বাড়িয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কেননা গেল বড়দিনের উৎসবের দিন একটি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। আর এই ঘটনার পেছনে রাশিয়াকে সন্দেহ করছে ইউরোপীয় কর্তৃপক্ষ। এরপর থেকে এই নাশকতার শঙ্কা তাদের। বিশেষ করে ইউক্রেনকে সাহায্যের জেরে রাশিয়া যুদ্ধের অংশ হিসেবে ইউরোপের সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগের বিভিন্ন সঞ্চালন লাইন, গ্যাস পাইপলাইন এবং বৈদ্যুতিক আন্তঃসংযোগকারী সঞ্চালন লাইন লক্ষ্যবস্তু করতে পারে বলে শঙ্কা ইউরোপের।
ইউরোপের দাবি ইয়ান্টার জাহাজটি গবেষণার ছদ্মবেশে 2015 সাল থেকে রাশিয়ার গভীর সমুদ্রের গবেষণা সংস্থা GUGI এর জন্য কাজ করছে। GUGI রুশ নৌবাহিনীর অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হলেও গোপনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করে বলে জানা গেছে। ইয়ান্টার ছাড়াও রাশিয়ার বহরে বেশ কয়েকটি বিশেষায়িত সাবমেরিন রয়েছে, যার মধ্যে কিছু পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও রয়েছে। ইয়ান্টারকে বিশেষভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সমুদ্রতলে একটি নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা করতে পারে, সেই সঙ্গে সমুদ্রতল থেকে বিভিন্ন বস্তু পুনরুদ্ধারেও ব্যবহৃত হয়। ইয়ান্টার মনুষ্যচালিত গভীর সমুদ্রের সাবমেরিনগুলোর মতোই পানির 6000 মিটার নিচে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT এর বিশ্লেষক HI সুটন জাহাজটিকে একটি বিশেষ অনন্য মাদারশিপ হিসেবে বর্ণনা করেছেন। বলেন, সমুদ্রের তলদেশে অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে ইয়ান্টার বানানো হয়েছে, যার মূল উদ্দেশ্য আসলে গুপ্তচর বৃত্তি করা। আবার এটি একেবারে সস্তায় বানিয়েছে তারা। ইয়ান্টার সমুদ্রতলের মানচিত্রের জন্য ইলেকট্রনিক সেন্সর এবং যোগাযোগের জন্য একটি গম্বুজ দিয়ে সজ্জিত। পশ্চিমা দেশগুলোকে সংযুক্ত করে এমন গুরুত্বপূর্ণ পাইপলাইন এবং সঞ্চালন নেটওয়ার্কও পর্যবেক্ষণের সুবিধা রয়েছে ইয়ান্টারের। গেল 20 জানুয়ারি প্রথম ব্রিটিশ উপকূল থেকে 45 মাইল দূরে যুক্তরাজ্যের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শনাক্ত করা হয় ইয়ান্টার জাহাজটিকে। ডেটা বিশ্লেষণ করে গণমাধ্যম জানায় 21 জানুয়ারিও ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে বেলজিয়াম এবং ডাচ জলসীমার পূর্ব দিকে অগ্রসর হয় ইয়ান্টার। সমুদ্রের নিচের যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং জার্মানির সঙ্গে সংযুক্ত করা টেলিযোগাযোগ তারের অবস্থানের কাছাকাছি দেখা গেছে এই রুশ জাহাজটিকে। আবার জাহাজটি ডেনমার্ক এবং সুইডেনের মধ্যে কাটেগাট প্রণালীতেও শনাক্ত করার দাবি করেছে কর্তৃপক্ষ। সামুদ্রিক ট্র্যাকিং ডেটা অনুসারে এটি সেখান থেকে তখন সেন্ট পিটার্সবার্গের ঘাঁটিতে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় ব্রিটিশ নৌবাহিনীর HMS সামারসেট জাহাজকে পাশ কাটিয়ে যায় ইয়ান্টার। এরপর এটিকে শনাক্ত করতে দুটি রয়্যাল নৌবাহিনীর জাহাজ HMS সামারসেট এবং HMS টাইন পাঠায় যুক্তরাজ্য। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় জলসীমার মধ্য দিয়ে যাওয়ার সময় রুশ জাহাজকে ইউরোপের জাহাজের পাহারা দেওয়া স্বাভাবিক। তবে উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ রয়্যাল নেভি সাবমেরিনকেও রাশিয়ার জাহাজের কাছাকাছি যাওয়ার জন্য অনুমোদন দেয়া স্বাভাবিক নয়। জেন্টস ইন্টেলিজেন্সের নৌ বিশেষজ্ঞ মাইক প্ল্যাঙ্কেট বলেন, এর আগে কখনো এমন ঘটনা তিনি দেখেননি। তার মতে এটি রাশিয়ার জন্য একটি বার্তা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, জাহাজটি একটি গুপ্তচর জাহাজ যা যুক্তরাজ্যের সমুদ্রের নিচের গুরুত্বপূর্ণ অবকাঠামো শনাক্তে ব্যবহৃত হয়। জানান, উদ্ভূত পরিস্থিতিতে বাল্টিক সাগরের তলদেশে যাওয়া গুরুত্বপূর্ণ তার এবং অন্যান্য অফশোর অবকাঠামোর সুরক্ষা জোরদার করেছে যুক্তরাজ্য। ন্যাটোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য সামুদ্রিক টহল জোরদারের পাশাপাশি তারা নজরদারি বিমানও মোতায়েন করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, গেল নভেম্বরে যুক্তরাজ্যের সমুদ্র তলদেশের অবকাঠামোর ওপর নজরদারির সময় আইরিশ এবং ব্রিটিশ আঞ্চলিক জলসীমা পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয় ইয়ান্টারকে। পরবর্তীতে আলজিয়ার্স বন্দরে থামার আগে জাহাজটি জিব্রাল্টার প্রণালী দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করতেও দেখা যায়। এরপর আবারও 23 ডিসেম্বর জাহাজে বিস্ফোরণের পর স্পেন এবং আলজেরিয়ার মধ্যে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ক্রেমলিনের পণ্যবাহী জাহাজ MV উর্সা মেজরের ধ্বংসাবশেষ জরিপ করতে পাঠানো হয় ইয়ান্টার জাহাজটিকে। যুক্তরাজ্যের বিশ্বাস, উর্সা মেজর জাহাজটি সিরিয়া থেকে অস্ত্র পরিবহন করছিল। জাহাজের মালিক কোম্পানি ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এটিকে সন্ত্রাসবাদী কাজ বলে বর্ণনা করেছে তারা। নৌ বিশ্লেষকরা উর্সা মেজরের ডুবে যাওয়াকে সন্দেহজনক ঘটনা হিসেবে মনে করেন, যদিও ক্ষয়ক্ষতির জরিপ করার জন্য ইয়ান্টার মিশন সম্পর্কে খুব কমই জানা যায়। ইয়ান্টার জাহাজটি সমুদ্রের নিচের অবকাঠামোর ম্যাপিংয়ের মাধ্যমে ভবিষ্যতে নাশকতার কাজে ব্যবহার করতে পারে কিনা এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, বা তা প্রমাণ করার জন্য কোনো গোপন গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছে গণমাধ্যম। সাধারণত সমুদ্রের তলদেশে নোঙ্গরের সময় বিভিন্ন সঞ্চালন লাইনকেও টেনে নিয়ে যায়। তবে ইয়ান্টারের সন্দেহজনক কার্যকলাপ এবং সন্দেহজনক নাশকতার শঙ্কায় রাশিয়ার হুমকির বিষয়ে প্রতিনিয়ত সতর্ক অবস্থানে ইউরোপ, যুক্তরাজ্য ও পশ্চিমারা। গেল বছরের এপ্রিলে আর্কটিকের নরওয়েজিয়ান বিমান ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রের তলদেশে যোগাযোগের তারের ক্ষয়ক্ষতি হয়। নভেম্বর
সেপ্টেম্বরে বাল্টিক সাগরে দুটি কেবল বিচ্ছিন্ন হয়ে যায়, যার মধ্যে আবার ফিনল্যান্ডকে মধ্য ইউরোপের সঙ্গে সংযুক্ত করা সমুদ্রের তলদেশের একমাত্র ডেটা কেবলও ছিল। সবশেষ বড়দিনের দিনে বাল্টিক অঞ্চলে ইস্টলিংক 2 এর তার ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় রাশিয়ার একটি তেল ট্যাঙ্কারকে সন্দেহ করা হয়, যদিও ওয়াশিংটন পোস্ট পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে এটি সম্ভবত একটি দুর্ঘটনাই ছিল। আবার ইউরোপীয় রাজনীতিবিদদের দাবি নাশকতার উদ্দেশ্যে মস্কো এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরই বিভিন্ন গণমাধ্যম বুথ ফেরত জরিপ প্রকাশ করে। এনডিটিভি বলছে এবারের নির্বাচনে 70 আসনের বিধানসভায় 41টি আসনে জয়ী হতে পারে বিজেপি। অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে 28টি আসন, আর কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে মাত্র 1টি আসন। বেশ কয়েকটি বেসরকারি সংস্থাও নিজেদের রিপোর্টে বিজেপিকে এগিয়ে রাখছে। এর আগে স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ। কড়া নিরাপত্তায় ভোট দেন ভোটাররা। দিল্লির বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য পেতে পারে 34টি আসন। আম আদমির কেজরিওয়ালের হ্যাট্রিক নাকি 3 দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি, তা জানা যাবে আগামী রোববার ফল ঘোষণার পর। যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে দেশে ফিরেছেন নথিপত্রহীন ভারতীয় অভিবাসীরা। স্থানীয় সময় বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃত সাগর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানবন্দরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঞ্জাব পুলিশকে আগে থেকেই সতর্ক করেছিল প্রশাসন। ফলে বিমানবন্দরে যথেষ্ট পুলিশি নিরাপত্তা ছিল। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে নিজ নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থাও করা হয়। তবে কতজন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে গণমাধ্যমে। পাঞ্জাবের সংবাদপত্র দ্য ট্রিবিউন এবং এনডিটিভি সংখ্যাটি 205 জানালেও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে এই সংখ্যা 116 জন। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে 1100 নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। জার্মানির ডুইসেলডর্ফে শুরু হচ্ছে 11তম এশিয়া আন্তর্জাতিক তৈরি পোশাক শিল্প মেলা, এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। মেলায় বাংলাদেশের 20টি প্রতিষ্ঠান ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশের অনেক তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের রাজধানী ডুইসেলডর্ফে বুধবার শুরু হয়েছে বাংলাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক মেলা এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। 3 দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের কমপক্ষে 20টি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়াও আছে ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, চীন, হংকং, পাকিস্তান ও নেপালের মতো দেশের পোশাক শিল্প প্রতিষ্ঠানের তৈরি বাহারি ডিজাইনের নিট ও ওভেন পণ্য। জার্মান একটা বড় দেশ যেটা বেশি রপ্তানি করে বাংলাদেশ থেকে। আশা করতেছি যে এবারও ভালো কিছু হবে এবং ভালো কিছু অর্ডার পাবো। বিশ্বের কাছে আমাদের এই প্রোডাক্টগুলোকে আমরা তুলে ধরতে চাই, যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমাদের যে চর অঞ্চলের মেয়েরা যারা আছে তাদেরকে আমরা নিয়ে আসতে চাই বিশ্বের এই দরবারে। অল ওভার ইউরোপে একটা মার্কেটিং এর ডোর ওপেন হলো। হোপফুলি আমরা উই ক্যান গেট গুড কন্ট্রাক্টস অ্যান্ড বাংলাদেশ একটা গুড একটা মার্কেট অপরচুনিটি পেলো এবং ফিউচার এখান থেকে হয়তো আমরা আরো বড় একটা মার্কেট ওপেন হবে আমাদের জন্য। এবারের মেলার আয়োজন করতে পেরে খুশি জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর। জানালেন বার্লিনের পরিবর্তে ডুইসেলডর্ফে মেলা আয়োজনের অভিজ্ঞতা। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে চেয়েছি যে একটু ডাইভার্সিফাইড সোর্সিং আমরা জার্মানির অন্যান্য এলাকাতেও আমরা ছড়িয়ে দিতে চাই। আমাদের বায়াররা, আমাদের যারা সোর্স যেখান থেকে আমরা হতে পারি, ইউরোপের অন্যান্য দেশও যাতে আমাদের এক্সিবিটর যারা আছে তাদের যাতে কাস্টমার পায় বা বায়ার পায়, সেটার একটা অন্য একটা কারণ। মেলায় আসা জার্মানি সহ ইউরোপের ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা জানান গুণগত মানের দিক থেকে বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে অপ্রতিদ্বন্দ্বী। আর এ ধারা অব্যাহত রাখতে হলে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানির সাথে বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্ক। সেই সম্পর্ক মজবুত করতে ডুইসেলডর্ফের এই এশিয়া অ্যাপারেল এক্সপো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে শুধু জার্মানি নয়, ইউরোপের অন্যান্য দেশে বাংলাদেশের যে পোশাক এবং বিশেষ করে তৈরি পোশাক রয়েছে সেই চাহিদাটা আরও বেশি বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যারিস শহরে মার্কিন সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে স্থায়ী শহীদ মিনার।
যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখায় বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ রহমান রাজু ও প্যারিস সিটি মেয়র মাইকেল এম ভার্গাসকে দেওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়ার 21শে পদক পুরস্কার। ক্যালিফোর্নিয়ার প্যারিসে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কমিটির পক্ষ থেকে 22 ফেব্রুয়ারি মহান 21-এর অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে। এবারের অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কমিটি। ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান নিমরুদ পুনঃসংস্কারে কাজ চলছে। 2015 সালে ইসলামিক স্টেট নিমরুদের অনেক মূল্যবান স্থাপত্য ও ভাস্কর্য ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত প্রত্নতত্ত্বগুলো সংস্কারের কাজ করছে। মাটিতে পড়ে আছে বেশিরভাগ স্থাপনা ভাস্কর্য, ঐতিহাসিক দেয়ালগুলোতে ধরেছে ফাটল। ইরাকের প্রাচীন নগরী নিমরুদের বর্তমান চিত্র এটি। আইএস মসুল আক্রমণের পর 2014 সালের জুনে নিমরুদ দখল করে, এরপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রাচীন স্থাপনা আর পিরামিডের শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বহু পুরনো স্থাপনা এবং শিল্পকর্ম গুঁড়িয়ে দেয়া হয়। ইরাকের মসুল শহর থেকে 30 কিলো নদীর তীরে 3000 বছর আগের অ্যাসিরীয় সভ্যতার শহরটি ইসলামিক স্টেটের কাছ থেকে নিজেদের দখলে নেয় ইরাকের সেনাবাহিনী। 3.5 বর্গ কিলোমিটারের এই শহরে রয়েছে দুর্গ, অ্যাসিরীয় রাজার সমাধি, মন্দির, বিশাল আকৃতির সিংহ ও ষাঁড়ের মূর্তি এবং প্রশস্ত দেয়ালচিত্র। নিমরুদকে আবারও পুনর্গঠনে কাজ শুরু হয়েছে। মসুলের প্রত্নতত্ত্ব বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় তারা ক্ষতিগ্রস্ত প্রত্নবস্তুগুলো সংস্কারে কাজ করছে। হাজার হাজার প্রত্নবস্তু সংগ্রহ করা হয়েছে এবং এগুলোকে সংগঠিত করে তাদের মূল অবস্থানে ফিরিয়ে আনতে সময় লাগবে। নিমরুদ প্রায় 1250 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। 4 শতাব্দী পর এটি নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। সাম্রাজ্যটি আধুনিক মিশর, তুরস্ক ও ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের গাজা দখলের বক্তব্যের বিরোধিতা যুক্তরাজ্য, ফ্রান্স, চীনের। ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরাতে চেয়েছেন মার্কিন সাফাই পররাষ্ট্রমন্ত্রীর। এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের পরিকল্পনায় আবারও ধাক্কা। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে প্রাথমিক স্থগিতাদেশ আদালতের, মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্টে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।